আর সমন্বয়কদের সকল গোপন তথ্য ফাঁস করে দিল ভিপি নূর। তারা আজকে রাতেই দেশ ছেড়ে পালাবে। এইদিকে ডক্টর ইউনূস নির্বাচনের জন্য পদত্যাগ করতেছেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। এই সরকার কতটুকু নিরপেক্ষ? আমার দেশে নিরপেক্ষ সরকার হবে না। শুধু আমার না, বিএনপি মনে করছে। তবে ভিপি নূর একটু টাচ করছে অন্য জায়গায়। কইরা একটা নতুন রাজনৈতিক দলের প্রধান হয়েছেন, আর সেখানে বাকি যে দুইজন এখনো সরকারের মধ্যে বসে আছেন তাদেরও পদত্যাগ করা উচিত। নির্বাচন দেরিতে হলে ষড়যন্ত্র বাড়বে বলেছেন সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আপনার বিভিন্ন টনক নড়ার পিছনে আরো একটি কারণ, অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা বিপদে পড়তে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের কপালে ইতিমধ্যে আমার মনে হয় বিপদ আসতে শুরু করে দিয়েছে। গাইস, এতক্ষণ দেখলেন খবরের শিরোনাম, আর এখন দেখবেন খবরের বিস্তারিত। ইতিমধ্যে খবরের শিরোনাম দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। দয়া করে আজকের ভিডিওটিকেও স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখবো আজকের খবরের বিস্তারিত। আচ্ছা শুনেন, বাকিটা আমি শেষ করতেছি। বিপিনের বক্তব্য হচ্ছে 24 ঘন্টার ভিতরে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় প্রধানমন্ত্রী করে ফিরিয়ে আনবো। আসলে এই কথা হঠাৎ করে বিপিনুর কেন বলে, এটা বলার পিছনে আরো বড় একটা আপনার রিজন আছে। আপনারা অনেকে খেয়াল করছেন কিনা জানি না, আমি বলি। সেটি হচ্ছে বিপিনুর বলছে যে এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যদি আপনার নির্বাচন হয় তাহলে নির্বাচন কতটুকু সূক্ষ্ম হবে, এবং এই অন্তর্বর্তীকালে সরকার অনেকটা শেখ হাসিনার পথেই হাঁটতেছে। তাহলে শেখ হাসিনার দোষটা কোথায় ছিল, আওয়ামী লীগের দোষটা কোথায় ছিল? মানে তার বক্তব্যটা আমি আপনাদের স্পষ্ট করতেছি। তিনি বলছে যে অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যদি নির্বাচন হয় কখনোই এই নির্বাচন সুষ্ঠু হবে না। সেম অফার কিন্তু শেখ হাসিনাও দিছিল যে আমি সরকারে থাকা অবস্থায় কোনো সমস্যা নেই, তোমরা নির্বাচন করো। যেহেতু তোমরা বলতেছো যে সূক্ষ্ম নির্বাচন হয় নাই, তাহলে আমি সূক্ষ্ম একটা নির্বাচনের ব্যবস্থা করি, তোমরা সবাই অংশগ্রহণ করো। শেখ হাসিনা কিন্তু এই অফারটি দেয়। এখন বিপিনুরের বক্তব্য হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে এক একজন সমন্বয়ক আপনার ডিসি অফিসে বসে রয়েছে। ওই যে আপনারা শুনলেন তো বিপিনুরের মুখে যে এই সরকার মানে অন্তর্বর্তীকালে সরকার তারা চাচ্ছে তারা নিজেরা সরকার প্রতিষ্ঠিত করার জন্য, এবং এই সরকারের অধীনে যদি আপনার নির্বাচন হয় নির্বাচনটা কখনোই সূক্ষ্ম নির্বাচন হবে না। তাহলে শেখ হাসিনার দোষটা কোথায় ছিল, তাহলে আওয়ামী লীগের দোষটা কোথায় ছিল? আমরা বলতে চাই, ভাবতেছেন যে বিপিনুরের বক্তব্যটা কতটা ওয়েটফুল? এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে নির্বাচন হলে যে কতটুকু সূক্ষ্ম হবে সেটা কিন্তু ইতিমধ্যে আপনার সমস্ত রাজনৈতিক দলের কিন্তু টনক কিন্তু নড়ে গেছে, সমস্ত রাজনৈতিক দলের। এখন সমস্ত দোষ আগে কার ছিল? শেখ হাসিনার। মানে শেখ হাসিনা তো 15টা বছর ছিল রে ভাই, আর এই অন্তর্বর্তীকালে সরকার মাত্র 5 মাস হয়েছে, 6 থেকে 7 মাস হবে, 6 থেকে 7 মাস হবে। এর ভিতরে তারা নিজেদের ভিতরে আপনার সরকার প্রতিষ্ঠিত করতে চায়, নিজেরা সরকার হতে চায়। এই নাহিদ আপনার কি বলে এই ভুট্টো সাহেব, তিনি মনে করেন বাংলাদেশে 3য় প্রধানমন্ত্রী হতে চায়। ভাবতেছেন, আপনারা কল্পনা করতে পারেন এরা বর্তমান কতটা স্বৈরাচার? আপনার বিভিন্ন আরো বলেন যে এই অন্তর্বর্তীকালে সরকার তারা চাচ্ছে নিজেরা সরকার প্রতিষ্ঠিত করতে। অন্যদিকে এই সরকারের অধীনে বেশ কিছু সমন্বয়ক আছে, তাদের বা গভীরের কথা দেশবাসী যদি জানে তাহলে গা শিউরে উঠবে। অন্যদিকে এই অন্তর্বর্তীকালের সরকার তারা চাচ্ছে কি আপনার দীর্ঘমেয়াদী একটা সরকার প্রতিষ্ঠিত করতে এই বৈষম্য বিরোধীদের থেকে। অন্যদিকে বাংলাদেশের মানুষের বা সাধারণ মানুষের সেন্টিমেন্ট নিয়ে প্রতিনিয়ত খেলতেছে এই অন্তর্বর্তীকালে সরকার। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই এই সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে আমরা কখনোই মানব না। অন্যদিকে আমরা আবারও জানিয়ে দিতে চাই শেখ হাসিনার দেখানো পথেই আপনারা হাঁটতেছেন। তাহলে শেখ হাসিনার দোষটা কোথায় ছিল? শেখ হাসিনার পতনের জন্য আমরা কেন মাঠে ঘাটে আন্দোলন করছি? যদি আপনারা শেখ হাসিনার পথেই হাঁটেন তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিল। এখন বাংলাদেশের প্রতিটি জনগণ বলতেছে শেখ হাসিনার আমলেই আমরা ভালো ছিলাম,
তাহলে তো প্রতিটি জনগণের কথাই আসলে সত্যি হয়ে যাচ্ছে। দেখেন একটা কথা বলি, জোর যার মূল্য তার, তাই না? আমরা বাংলাদেশের আপনার গত 16 বছর যদি দেখেন, শেখ হাসিনার আমলে বাংলাদেশে যা ঘটছে, আপনার প্রতিনিয়ত কিন্তু আমরা সবাই কিন্তু বলছি যে এটা ঠিক না, ওটা ঠিক না, নির্বাচন সূক্ষ্ম হচ্ছে না, এটা সেটা। কিন্তু আপনি যদি 6 মাসের সাথে 16 বছরে কম্পেয়ার করেন, তাহলে আপনার চোখ আশা করি খুলে যাবে। কোন চোখ? যে শেখ হাসিনা তো 16টা বছর ছিল, 16টা বছরের ভিতরে শেখ হাসিনা ভাই যতটুকু মনে করেন অরাজকতা, বা শেখ হাসিনার দলের কর্মীদের দ্বারায় যতটুকু অরাজকতা বাংলাদেশে সৃষ্টি না হয়েছে, এর থেকেও দ্বিগুণ আপনার এই 7 মাসের ভিতরে কিন্তু অলরেডি হয়ে গেছে। আবু সাইদের ভাই আবু হোসাইন তিনি কিন্তু কথা বলছে যে এই অন্তর্বর্তীকালে সরকারের আপনার বা এই বৈষম্য বিরোধের আন্দোলনের ভিতরে যে সমস্ত সমন্বয়কারীরা ছিল, এদের বা এদের কাছের অনেক রিলেটিভের যদি আপনারা ব্যাংক ব্যালেন্স গুলা মানে লাস্ট আপনার 6 মাস কিংবা 7 মাসের ভিতর যদি চেক করেন, আশা করি আপনারা বুঝে যাবেন যে এরা আসলে কি পরিমাণ লুটপাট করছে। এটা কিন্তু আমরা কিন্তু আসলে কিন্তু বুঝে গেছি। তাই একটা কথাই বলতে চাই, এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আপনার বিপিনুরের টনক নড়ার পিছনে আরো একটি কারণ, সেটি হচ্ছে এই ডক্টর ইউনূস তিনি যেভাবে আপনার নির্বাচনের আয়োজন চালাচ্ছে, এতে করে আপনার বিপিনুরের যে দল আছে, বিপিনুরের দল মনে করেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু হয়ে যেতে পারে, তার কোনো মনে করেন ভরসা নাই। কারণ বিপিনুরের কথা হচ্ছে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই, আর এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে তারা নিজেরাই সরকার গঠিত করতে চায় এবং তাদের নিজেদের দল তারা নিজেরাই মনে করেন প্রমোট করতেছে। তাহলে শেখ হাসিনা এবং এই অন্তর্বর্তীকালে সরকারের ভিতরে পার্থক্যটা কোথায়? তাহলে শেখ হাসিনার আমলই তো ভালো ছিল, তাই না? আমরা এই আন্দোলন করলাম, এত এত মানুষ মরল, এটা করলো সেটা হইলো, বাংলাদেশে এত অরাজকতার একটা সৃষ্টি। তাহলে আমাদের উপায়টা কি? আমরা কি পেলাম বিনিময়ে? আমাদের বেনিফিটটা কি? বেনিফিটটা কি? আসলে একটা কথা কি এখন বলতে হয়, লোভে পাপ পাপে মৃত্যু, এটা কিন্তু হয়। আর বর্তমান এই ঘটনায় কিন্তু ঘটতেছে। তো এখন বিপিনুরের কিন্তু টনক নইটা গেছে, কারণ বিপিনুর বুঝতে পারতেছে যে এই সরকারের অধীনে বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচন কতটুকু যে সূক্ষ্ম হবে বা তার দলের যে কি ভয়ঙ্কর অবস্থা হবে, এর জন্যই তিনি বলছে যে এই সরকার যদি নিরপেক্ষভাবে আপনার ইলেকশনের বা সেই আয়োজন যদি না করে, তাহলে 24 ঘন্টার ভিতরে শেখ হাসিনাকে কিভাবে কিংবা আওয়ামী লীগকে কিভাবে পুনরায় মাঠে নামাতে হয় বা কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়, সেই বিষয় আমরা করব। মানে কি? বিপিনুর করবে। ওই যে বললো বিপিনুর যে শেখ হাসিনা তো সেম অফারটা দিছিল যে তাহলে তোমরা যে বলতেছো যে নির্বাচন সূক্ষ্ম হয় নাই, তাহলে আমি সরকারে থাকা অবস্থায় তোমরা বা আমি আরেকটা নির্বাচনের আয়োজন করি। ঠিক আপনার এই অন্তর্বর্তীকালে সরকার কিন্তু একই পথে কিন্তু হাঁটতেছে। তাহলে শেখ হাসিনার পতন আপনারা কেন ঘটাইলেন? শেখ হাসিনাকে আপনারা ফ্যাসিস্ট কেন বলতেছেন? তাহলে তো ডক্টর ইউনূস ফ্যাসিস্ট। কি ফ্যাসিস্ট না? ফ্যাসিস্ট কিনা? শেখ হাসিনা যদি এই দায়ে ফ্যাসিস্ট হয়ে থাকে, এই অন্তর্বর্তীকালে সরকার এরও তো ফ্যাসিস্ট, তাই না? এই দাবিটা বা এই কথার বা এই দায় দায়ের বিচারটা আমি আপনাদের কাছে রাখলাম। আপনারা অবশ্যই বিদায় নেবার পথ খুঁজছেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। প্রথমেই মাহে রমজানের দ্বিতীয় দিন মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কৃতজ্ঞতা জানায় এই জন্য যে মার্কিন প্রশাসনে গত নির্বাচনে একটি পরিবর্তন এসছে। জো বাইডেন প্রশাসন পরিবর্তন হয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এসছে। আজকে যদি জো বাইডেন প্রশাসন থাকতো, আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়াকে নিয়েই একটি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেত। আল্লাহ মহান রব্বুল আলামিন তিনি আমাদের বাঁচিয়ে দিয়েছেন।
বাংলাদেশকে নিয়েও তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেত। এশিয়া শান্ত, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া শান্ত। এখানে যুদ্ধ বিগ্রহ নেই। পৃথিবীর অন্য অঞ্চলে যুদ্ধ বাঁধিয়ে সফল হয়েছে, কিন্তু এখানেও যুদ্ধ বাঁধাবার একটি প্রচেষ্টা, একটি ষড়যন্ত্র ছিল, কিন্তু আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ এবং এই অঞ্চলের মানুষের নিঃসন্দেহে শুকরিয়া কামনা করা উচিত যে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আমি যেটি দিয়ে আলাপটি শুরু করেছিলাম যে অতি দ্রুত বলতে আগামী ডিসেম্বরের মধ্যে এবং ডিসেম্বরের শেষে নয়, কিন্তু ডিসেম্বরের শুরুতে নির্বাচন দিয়ে বিদায় হবার পরিকল্পনা করছে মোহাম্মদ ইউনূসের সরকার। এটি কি স্বেচ্ছায় করছে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 25 ফেব্রুয়ারির বক্তব্যে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আমি যেটি শুরুতেই বলেছিলাম সেটিকে তিনি শুধুমাত্র বক্তব্যেই বলেছেন, সরকারকে বার্তা দেন নাই, দিয়েছেন। এবং শুধু তাই নয়, সারা বিশ্বের যে কোনো প্রতিনিধি বাংলাদেশ সফরে এলেই মোহাম্মদ ইউনূসের উপরে একটি চাপ বজায় রেখেছেন যে নির্বাচন, অতি দ্রুত নির্বাচন দিন, কারণ বাংলাদেশের পরিস্থিতি ভালো নয়। আরেকটি বিষয় যে মোহাম্মদ ইউনূস কি একপাক্ষিক নির্বাচন করবেন? একপাক্ষিক নির্বাচন করে কোনোভাবেই পার পাচ্ছেন না। বিশেষ করে বড় দল আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে কোনোভাবেই পার পাচ্ছেন না। যিনি বিদেশি প্রতিনিধি যারাই সফরে আসেন না কেন, তারাই বলেন যে নির্বাচনটি হতে হবে ইনক্লুসিভ, অন্তর্ভুক্তমূলক, এবং কাউকে বাদ দেওয়া যাবে না। জাতিসংঘ থেকেও সুপারিশ এসছে যে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না, অথচ আওয়ামী লীগকে বাদ দেবার এমন কোনো পরিকল্পনা নেই যা করেনি, এমন কোনো ষড়যন্ত্র নেই যা করেনি। আওয়ামী লীগ নেতাদের অন্যায়ভাবে বিচার করবার ষড়যন্ত্র এখন পর্যন্ত করে যাচ্ছে, কিন্তু কোনো কিছুতেই সফল হচ্ছে না, সফল হবে না। সেই জায়গায় আওয়ামী লীগকে নিয়ে মোহাম্মদ ইউনূসের হাত দিয়ে যদি নির্বাচনটি হয়, আমি আবারও বলছি যে হাত দিয়ে হবে কি না শেষ পর্যন্ত সেটি আরও সময় আমাদের দেখতে হবে। যদি মোহাম্মদ ইউনূসের অধীনেই নির্বাচনটি হয়, আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের সকল পদক্ষেপ ইতিমধ্যেই ফুল স্টপ হয়ে গেছে। আওয়ামী লীগকে কোনোভাবে নিষিদ্ধ করতে পারল না মোহাম্মদ ইউনূসের সরকার। আপনারা বলবেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, সেই সময় সাথে সাথে একটা প্রেক্ষাপট ছিল, ছাত্রলীগকে নিষিদ্ধ করে পার পেয়ে গেছে, সেটিও অবমুক্ত করতে হবে। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো পরিবেশ, প্রেক্ষাপট এই মুহূর্তে নেই। এই সরকার, মোহাম্মদ ইউনূসের সরকার পারলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিত, পারলে 5 বছর ক্ষমতায় থাকতো, কিন্তু দেশের জনগণ যেমন চায় না, আন্তর্জাতিক বিশ্ব চায় না, কিংবা কেউই চায় না, শুধুমাত্র বেনিফিশিয়ারি ছাড়া আর কেউ চায় না। সেই জায়গায় মোহাম্মদ ইউনূস দীর্ঘদিন থাকবেন এটি দুঃস্বপ্ন। মোহাম্মদ ইউনূস একজন মানুষ, কিন্তু তার আশপাশের বহু মানুষের খায়েশ ছিল, স্বপ্ন ছিল যে তারা দীর্ঘদিন দেশের শাসন ক্ষমতায় থাকবেন, কিন্তু সব খায়েশ ভেস্তে গেছে। আমি বারবারই বলি যে এই মুহূর্তে যে কথাটি বলছি 3 দিন পরে আরেকটি ঘটনা ঘটতে পারে, তবে নির্বাচনের ব্যাপারে আর কোনো ঘটনা ঘটবে না। নির্বাচনটি এই বছর যে হবে এটি নিশ্চিত করে বলা যায়, কারণ বহুমুখী চাপ। ওই যে আমি বারবার একটা কথা বলি যে নিম্নচাপ, উচ্চচাপ, পার্শ্বচাপ, এই চাপে চিরে চ্যাপ্টা হয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনূসের সরকার। একটা ষড়যন্ত্র করতে হলেও, বিশেষ করে কোনো দেশ যদি ষড়যন্ত্র করে একা একা কিন্তু পারা যায় না, বিদেশি সাপোর্ট ছাড়া কিন্তু পারা যায় না। মোহাম্মদ ইউনূসের সাথে বিদেশ নেই, বৈদেশিক সম্পর্ক নেই, কেউ সাপোর্ট করে না মোহাম্মদ ইউনূস দীর্ঘদিন ক্ষমতায় থাকুন। তো কাজেই একা একা মোহাম্মদ ইউনূস ষড়যন্ত্র করে পার পাবেন না।
আমি প্রথমেই যেটি বলেছিলাম যে জো বাইডেন প্রশাসন চলে যাওয়াতে বাংলাদেশ অন্ততপক্ষে লাভবান হয়েছে, বাংলাদেশ অন্ততপক্ষে বেঁচে গেছে। সেই জায়গা থেকে মোহাম্মদ ইউনূস আর দীর্ঘ সময় থাকতে পারছেন না। আরেকটি বিষয় খুব বেশি আলোচিত যে মোহাম্মদ ইউনূসের অধীনেই নির্বাচন হবে নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি ছিল সেটি ফিরে আসবার ইতিমধ্যেই কিন্তু একটা পথ সুগম হয়েছে। কিন্তু ওই যে ছোট গল্পের সংজ্ঞার মতো যে শেষ হয়েও হইল না শেষের মতো বলা হচ্ছে যে ফিরে এসেও এলো না। হাইকোর্ট একটি রায় দিয়েছে পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না এটি নিয়ে একটি মামলা ছিল। সেই মামলার প্রেক্ষিতে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা বাতিল করেছে। এই বাতিল করবার ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। আরেকটি মামলা আছে রিভিউ। 11 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের যে রায়টি ছিল আপিল বিভাগের, সেই আপিল বিভাগের রায়টির শুনানির একটি রিভিউ আছে, কিন্তু রিভিউটি আমরা প্রতিনিয়ত পিছিয়ে যেতে দেখছি। অর্থাৎ যারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছিল বিএনপি, জামাত এবং অন্যরা, তাদের এখন এই ব্যাপারে আগ্রহ কম কিংবা সরকারেরও আগ্রহ কম, যার কারণে জানুয়ারি ডেট এলো, ফেব্রুয়ারি ডেট এলো, এখন আবার গতকালকে সেটির ডেট মে মাসে চলে গেছে। অর্থাৎ এভাবে পেছাচ্ছে। হাইকোর্টের রায় আছে ইতিমধ্যে, এখন অপেক্ষা চলছে যে আপিল বিভাগের রিভিউ শুনানি হচ্ছে না। রায় তো পরের কথা। এই যে মে মাস পর্যন্ত দীর্ঘ একটা বিরতি, শুনানিতেই বসছে না। অর্থাৎ এটি পরিষ্কার যে বর্তমান সরকার কিংবা যারা এই মামলাটি করেছিলেন, রিভিউয়ের আবেদন করেছিলেন, যারা বিএনপি, জামাত কিংবা অন্যরা, তারা এখন সেই তত্ত্বাবধায়ক সংবিধানের যে তত্ত্বাবধায়ক সরকারটি সেটি চায় না। এখন যেটি হোক, মোহাম্মদ ইউনূস যদি নির্বাচন করেনি কিংবা অন্য কোনো ব্যবস্থায় যদি নির্বাচনটি হয় 1990 সালের মতো একটি বিশেষ অস্থায়ী সরকারের অধীনে, যদি বিশেষ অস্থায়ী সরকারের অধীনে নির্বাচন হয় সেটি ভালো নির্বাচন হবে, কিন্তু মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচনটি ভালো হবে কিনা সে ব্যাপারে নিশ্চয়ই সন্দেহ সংশয় সবকিছুই আছে। কারণ মোহাম্মদ ইউনূস যে নিরপেক্ষ নন, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড যে তৈরি করবেন না, এটি ইতিমধ্যেই তিনি প্রমাণ করে দিয়েছেন। কিন্তু তারপরেও বলবো যে মোহাম্মদ ইউনূস নানান প্রচেষ্টায় দেশি বিদেশি সবাই একমত হলেন যে মোহাম্মদ ইউনূসই নির্বাচন করছেন, নির্বাচন করে যাচ্ছেন। কিন্তু এ কথাও বলে রাখবো যে বাংলায় একটা কথা আছে যে বাংলায় গ্রাম দেশে মানুষ কথা বলে যে ধুনফুন, একটা ধুনফুন নির্বাচন যদি করে যায় মোহাম্মদ ইউনূস, সেই নির্বাচন কিন্তু 3 মাসও টিকবে না। যে আওয়ামী লীগকে নির্বাচনী পরিবেশ দেবে না, নির্বাচন করতে দেবে না, জাস্ট অংশগ্রহণ করবে, মনোনয়নপত্র সাবমিট করে প্রচারণা করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, আর অন্যরা দাপিয়ে বেড়াবে। এই ধরনের নির্বাচন যদি মোহাম্মদ ইউনূস করতে চান, সেটি ডিসেম্বরে বা নভেম্বরে নির্বাচন হলো, পরবর্তী 3 মাসও কিন্তু টিকবে না। আবার দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে এবং সেই নির্বাচনটি সারা পৃথিবীব্যাপী গ্রহণযোগ্য হবে না। এটিও বর্তমান সরকারের জানতে হবে, বুঝতে হবে। আবার বর্তমান সরকার এটিও চাইবে না যে আওয়ামী লীগ নির্বাচন করুক, এবং কোনো কারণে যদি আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে, সেটিও এই যে সরকার যারা আছে, সরকারের যাদের দ্বারা সরকার সমন্বয়ক সরকার, এই সমন্বয়ক সরকার, তাদের একটা বিপদ হতে পারে বা বিপদ হবে। এই বিপদটাও কিন্তু চিন্তায় আছে, মাথায় আছে। সব কিছু মিলিয়ে মোহাম্মদ ইউনূসের সরকারের যারা আছেন তাদের কপালে চিন্তার ভাঁজ, এবং তার সমর্থিত যারা আছেন তাদের কপালেও কিন্তু চিন্তার ভাঁজ। ষড়যন্ত্র তো বহুত হলো। সমন্বয়করা, এই সরকারের যে পৃষ্ঠপোষক একটি রাজনৈতিক দল জামাতে ইসলামী, ষড়যন্ত্রের বহু ডালপালা মেলেও জামাতে ইসলামী বা সমন্বয়করা কূটনৈতিকভাবে তো আসলে কোথাও কারোর সাথে যোগাযোগ নেই। একা একা ঘরে বসে কতক্ষণ যুদ্ধ করা যায়,
যুদ্ধে তো ক্লান্তি আসে, আসলে ক্লান্তি এসে গেছে। তো সব কিছু মিলিয়ে যদি মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচনটি হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিনা এটি বলা যাবে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন জোয়ারে যেটি মনে হয় যে 1970-এর যে নির্বাচন হয়েছিল, প্রায় সব আসন আওয়ামী লীগ পেয়েছিল, তেমন নির্বাচন, কিংবা 73-এর যে প্রথম বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, তেমন ভূমিধস ফলাফলও যদি আওয়ামী লীগের পক্ষে আসে। কারণ এই যে এত অত্যাচার, এত অনিয়ম, গত 7 মাসে যে অনিয়ম অত্যাচার, এটি সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। শুধু তারা দেখতে পাচ্ছে না যাদের চোখে গ্লাসের চশমার পরিবর্তে টিনের চশমা, যারা একান্ত আওয়ামী লীগ বিরোধী, তারা দেখতে পাচ্ছে না। তারা সংখ্যাটা কত? ধরে নিলাম সবাই মিলে, জামাত, বিএনপি ইত্যাদি বিভিন্ন মিলে 50%, কিন্তু 50% মানুষ কিন্তু দেখতে পাচ্ছে যে গত 7 মাসে বাংলাদেশে নজিরবিহীন ঘটনা ঘটছে, নজিরবিহীন অপকর্ম ঘটছে, যার কারণে মানুষ অতিষ্ঠ। কাজেই সেই ধরনের যদি একটি ভূমিধস বিজয়ে আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনে, অবাক হবার কিছু থাকবে না। কিন্তু মোহাম্মদ ইউনূস একান্তভাবে চাইবেন না আওয়ামী লীগ ফিরে আসুক। ফিরে এলেই এই 7 মাসের অপকর্ম। বাংলাদেশে এই মুহূর্তে দুটো রাজনৈতিক দলের জন্ম নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে, একটি ছাত্র সংগঠন, আরেকটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটা নির্বাচনের জন্য লড়বে, ক্ষমতার জন্য লড়বে, ক্ষমতার রাজনীতি করবে। সেই দুটো দল একটা গঠন হয়ে গেছে। ছাত্রদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে ছাত্রদের নতুন ছাত্র সংগঠন তৈরি হয়েছে, সেটার নাম দেয়া হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সেটাতে একেবারে তুলকালাম কাণ্ড একের পর এক ঘটছে, এবং এই গত রাতের সর্বশেষ খবর সেটা হচ্ছে যে রিফাত রশিদ, একেবারে ফ্রন্টলাইনার সমন্বয়ক, সেই রিফাত রশিদ সহ 3 জন সমন্বয়ক এই দল থেকে পদত্যাগ করেছেন। 250 সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে এবং রিফাত রশিদ পদত্যাগ করেছেন। এদিকে নতুন যে রাজনৈতিক দল আজকে জন্ম নিতে যাচ্ছে, আজকে বিকেলে জন্ম নেবে জাতীয় নাগরিক পার্টি, সেই রাজনৈতিক দল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে যে এটা সমন্বয়কদের দল নাকি ডক্টর ইউনূসের দল। 1/11-এর সময় ডক্টর ইউনূস যে দল করতে চেয়েছিলেন, নাগরিক শক্তি, সেই দলেরই একটা নতুন রেপ্লিকা কিনা, সেই আলোচনা চলছে। সেই আলোচনাগুলোই করবে এই ভিডিওতে। অন্যতম ফ্রন্টলাইন সমন্বয়ক তিনি পদত্যাগ করেছেন, তিনি সহ 3 জন এই কমিটি থেকে পদত্যাগ করেছেন। এবং রিফাত রশিদ গণমাধ্যমে এবং ফেসবুক স্ট্যাটাসে স্পষ্ট করে জানিয়েছেন তাকে যে কমিটিতে যে জায়গায় রাখা হয়েছে সেই জায়গায় রাখার ব্যাপারে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, তার মতামত নেওয়া হয়নি। আলোচনা করা হয়েছে কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। আলোচনা ফলপ্রসূ না হওয়া সত্ত্বেও তাকে সেই পদে দেয়া হয়েছে, অর্থাৎ তাকে যে পদ দেয়া হয়েছে সেই পদ তার পছন্দ নয়, তিনি পদত্যাগ করেছেন। অনেকে ভাবছিলেন যে রিফাত রশিদই এই দলের মূল দায়িত্বে আসবেন, কিন্তু বাকের মজুমদার এবং কাদের এই দুজনকে মূল দায়িত্বে রেখে দলের নাম যখন ঘোষণা করা হয়েছে তখন রিফাত রশিদ নিজের জায়গা থেকে পদত্যাগ করেছেন। এই পদত্যাগের ঘটনা, তিনি সহ 3 জন পদত্যাগ করেছেন। এই পদত্যাগের ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের ভবিষ্যৎ অন্ধকারের মতো হয়ে গেল। মারামারি দিয়ে শুরু, এবার পদত্যাগ, এর আগে একজন পদত্যাগ করেছেন, এবার 3 জন পদত্যাগ করলেন। এই পদত্যাগের লাইন আরও বাড়বে এটা নিশ্চিত। রিফাত রশিদ একেবারে স্পষ্ট করে বলেছেন যে এই দল শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে সব ইউনিভার্সিটি, সব কলেজের অবদান রয়েছে। সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, সঙ্গে আরও
অন্য বিশ্ববিদ্যালয়গুলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিত্ব ঠিকভাবে না রেখে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব না রেখে, কলেজের প্রতিনিধিত্ব না রেখে যে দল গঠন করা হয়েছে সেই দলের সঙ্গে তিনি একমত নন। রিফাত রশিদের এই পদত্যাগ গণতান্ত্রিক ছাত্র সংসদের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ধরনের বাধা হবে। আবার আরেকটা আলোচনা চলছে যে এই সমন্বয়করাই কিছুদিন আগে, অর্থাৎ 24-এর শেষের দিকে, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে এরকম পোস্টার লাগিয়েছিল, এরকম মিছিল করেছিল। যখন বিএনপি তাদের ছাত্রদল তাদের পোস্টার লাগাতে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন তাদেরকে পোস্টার লাগাতে বাধা দিয়েছিল তারা, যে ক্যাম্পাসে রাজনীতি চলবে না, ক্যাম্পাসে রাজনীতি করা যাবে না। সেই তারাই আবার নতুন করে ছাত্র রাজনীতির দল গঠন করলো। এই প্রশ্নের উত্তরে বাকের মজুমদার বলেছেন যে তারা কখনোই ছাত্র রাজনীতির বিরুদ্ধে ছিলেন না, তারা নাকি ছিলেন লেজুর ভিত্তিক যে রাজনীতি সেই রাজনীতির বিপক্ষে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে রাজনৈতিক দলটি হলো, সেই রাজনৈতিক দল কি জাতীয় নাগরিক পার্টি যেটা হচ্ছে সেই নাগরিক পার্টির সঙ্গে কাজ করবে না? তারা কি লেজুর ভিত্তিক রাজনীতি করবে না? জাতীয় নাগরিক কমিটির সমর্থক তারা হবে না? সেটা একটা বড় প্রশ্ন, সামনেই দেখা যাবে আসলে কি হচ্ছে। এদিকে জাতীয় নাগরিক পার্টি যেটা আজকে গঠন হতে চলেছে এবং বেশ রমরমা আয়োজনে ঘোষণা আসবে, এই পার্টির নাম ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি। সেই দলটা আসলে কার, সমন্বয়কদের নাকি ডক্টর ইউনূসের, সেই আলোচনা কিন্তু চলছে। সেই আলোচনা কোথা থেকে আসলো? এর আগে এই দলটির নাম আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকেই বলেছিলাম, যে নাম ফাইনাল হয়েছিল সেই নামটা ছিল জনশক্তি। অর্থাৎ ডক্টর ইউনূসের যে 111-এর দল, যে দলটাকে তিনি 3 মাসের মাথায় আবার বিলুপ্ত ঘোষণা করেছিলেন, নাগরিক শক্তি, সেই নাগরিক শক্তির শব্দ যে থাকবে এটা নিশ্চিত করেই আমরা বলেছিলাম। নাগরিক শক্তির থেকে শব্দ নিয়ে নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি করা হয়েছে। নাগরিক শক্তি শব্দ থেকে দুটো নাম তাদের মধ্যে চয়েসে ছিল, জনশক্তি এবং নাগরিক পার্টি। শেষ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি করা হলো, অর্থাৎ নাগরিক শব্দটা রাখা হলো। এই কারণেই আলোচনা চলছে যে এটা সরাসরি ডক্টর ইউনূসের ইনপুট কিনা, ডক্টর ইউনূস এই নামটি দিয়েছেন কিনা সেই আলোচনা চলছে। এর আগে আমরা দেখেছি বিপিএল এর টাইটেল সঙ্গে ডক্টর ইউনূস ইনপুট দিয়েছেন, সেটা নিয়ে নানা রকমের প্রচার করার চেষ্টা করেছিলেন বিসিবি সভাপতি এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঘটা করে প্রচার করার চেষ্টা করেছিলেন যে আমাদের প্রধান উপদেষ্টা বিপিএল এর থিম সঙ্গে ইনপুট দিয়েছেন। কি ইনপুট দিয়েছেন, কোন লাইনটা তার লেখা সেটা অবশ্য তারা বলেননি, শুধু বলেছেন যে ইনপুট দিয়েছেন। এখন এই রাজনৈতিক দলে নতুন করে ইনপুটের ঘটনা ঘটলো কিনা সেই বিতর্কই কিন্তু এখন চলছে। এই বিতর্ক চলার কারণ হচ্ছে আন্তর্জাতিক একটি গণমাধ্যমে ডক্টর ইউনূস স্পষ্ট করে বলেছিলেন যে ছাত্ররা আমার কাছে আসলো, তারা নতুন দল করতে চাইছে, নতুন দলে আমাকে চাইছে তারা। আমি বলেছি না, আমার থাকা সম্ভব নয়, তোমরা করো, তোমাদের প্রতি আমার সমর্থন থাকবে, দোয়া আশীর্বাদ থাকবে। তাদেরকে করতে বলেছি আমরা যতটুকু পারছি তাদেরকে সহযোগিতা করছি, একেবারে নিজের মুখে তিনি স্বীকার করেছিলেন। সেই ধারাবাহিকতায় আলোচনাটা চলে আসে যে জাতীয় নাগরিক পার্টি যেটা হচ্ছে, সেই নাগরিক শক্তি থেকে নাগরিক পার্টি, এই দলটা ডক্টর ইউনূসের দল কিনা, কিংবা ডক্টর ইউনূসের এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সময় পার হয়ে যাওয়ার পরে এই দলের দায়িত্ব ডক্টর ইউনূস নিজেই নিয়ে নেবেন কিনা সেই আলোচনা চতুর্দিকে চলছে। এখন যেহেতু আহ্বায়ক কমিটি হচ্ছে, এরপরে কাউন্সিলের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হবে, সেই ক্ষেত্রে সভাপতি হিসেবে ডক্টর ইউনূসকে আবার দেখা যাবে কিনা সেই বিতর্ক চতুর্দিকে শুরু হয়েছে। আদতে কোনটা ঠিক? যখন এই পার্টির ঘোষণা চলছে, আজকে ঘোষণা হবে,
তখন সমন্বয়করা বলছেন যে সারা দেশ থেকে লক্ষ লক্ষ জনতা এখানে আসবে। সার্জিস আলম বলেছেন যে কয়েক লক্ষ মানুষের সমাবেশ হবে। তো কয়েক লক্ষ মানুষের সমাবেশ যদি মানিক মিয়া অ্যাভিনিউতে হয় তাহলে ঢাকা আজকে ঢাকা অচল হয়ে যাবে, ঢাকায় গাড়ি ঘোড়া চলাচল দুঃসাধ্য হয়ে যাবে নাগরিকদের জন্য। সেই কারণেই এর আগের ভিডিওতেও আমরা বলেছি যে কেন উন্মুক্ত জায়গায়, উন্মুক্ত রাস্তায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের মতো একটা ব্যস্ত জায়গায় কেন করতে হবে, যেখানে ফার্মগেট ঐতিহাসিক জ্যামের এলাকা, সেই জায়গায় কেন করতে হবে সেই প্রশ্ন থাকছেই। কেন সোহরাওয়ার্দী উদ্যান কিংবা এরকম একটা মাঠে নয়, কেন ওপেন স্পেসে? যেহেতু তারা ক্ষমতার কাছাকাছি রয়েছে, ক্ষমতার আশীর্বাদে নতুন দল করছে, অনেকে বলছেন এটাকে কিংস পার্টি হচ্ছে, যদিও তারা অস্বীকার করছে, সেহেতু তারা অনেক কিছুই করতে পারে, এটাই স্বাভাবিক। তারা করছেন। এখন দেখার বিষয় যে ছাত্র সংগঠন, যেটা গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেই সংগঠন যখন মারামারি দিয়ে শুরু হলো, তখন মূল রাজনৈতিক দল নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি, সেই দলটাও আবার মারামারি দিয়ে শুরু হয় কিনা, কারণ এরই মাঝে শোনা যাচ্ছে নেতৃত্বের দ্বন্দ্ব চরমে উঠেছে বলেই একই পদে, মুখ্য সংগঠক পদে বাংলাদেশকে দুই ভাগ করে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাটোয়ারিকে প্রধান সমন্বয়ক করা হয়েছে, আক্তার হোসেনকে সদস্য সচিব করা হয়েছে, নাহিদ তো আহ্বায়ক হবেন বলেই তিনি পদত্যাগ করেছেন সরকার থেকে। এই নেতৃত্বের কোন্দল আজকের ঘোষণা মঞ্চে দৃশ্যমান হয় কিনা সেটাই এখন দেখার বিষয়, কারণ প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা এখন পর্যন্ত কিন্তু স্পষ্ট বলছে যে নতুন যে রাজনৈতিক দল গঠিত হচ্ছে সেটার সঙ্গে তারা একমত নয়। এখন দেখার বিষয় কি ঘটে আজকে, কি ঘটতে চলেছে আজকে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি ঘটবে? ছাত্র রাজনীতির, ছাত্রর যে সংগঠন সেটা মারামারি দিয়ে, এবং তারপরে পদত্যাগের নাটক চলছেই, শুরু হয়েছে মারামারি দিয়ে। নতুন যে নাগরিক পার্টি সেটাও মারামারি দিয়ে শুরু হবে, নাকি সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে? ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে বিষয়টি দেখলেন, সেনাপ্রধান এবং সেই সাথে ডক্টর ইউনূস এবং সমন্বয়কদেরকে নিয়ে আজকের যে বিষয়টা দেখলেন, ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।